ভোটের আগে মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার চায় ইসলামী দলগুলো। জুন জুলাইয়ে আসতে পারে নির্বাচনী জোট গঠনের ঘোষণা। মতপার্থক্য ভুলে ঐক্য চান নেতারা। নতুন বাংলাদেশে স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চায় জামায়াত। রাষ্ট্র সংস্কারের সুযোগ যাতে বেহাত না হয়, সজাগ থাকার আহ্বান ঐকমত্য কমিশনের। জলাবদ্ধতা থেকে মুক্তি নেই চট্টগ্রামবাসীর। অরক্ষিত খাল নালা যেন মৃত্যু ফাঁদ। প্রাণহানি ঠেকাতে সুরক্ষা দেয়াল নির্মাণে তৎপর সিডিএ সিটি কর্পোরেশন। এবং ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া আজ। যোগ দিতে রোমে বিশ্ব নেতারা। ভ্যাটিকান সিটিতে শ্রদ্ধা জানাবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসও। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। সংখ্যানুপাতিক ব্যবস্থায় নির্বাচন, প্রয়োজনীয় সংস্কার ও গণহত্যার বিচার দাবিতে সরব ইসলামী দলগুলো। নির্বাচনকালীন জোট গঠন আর সংসদীয় আসনগুলোতে সম্মিলিত একক প্রার্থী দেয়া নিয়েও তাদের মধ্যে চলছে আলোচনা। আগামী জুন কিংবা জুলাইয়ে এ ব্যাপারে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে নিজেদের ছোটখাটো মতপার্থক্য ভুলে এক মঞ্চে আসার চেষ্টায় নেতারা। শফিক মুন্সির প্রতিবেদন। দায়িত্ব গ্রহণ করেন ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। প্রাধান্য পায় প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং দেশের সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা। নতুন বাংলাদেশে অনেকটাই প্রকাশ্যে ইসলামী দলগুলোর সমঝোতা। আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে তাদের জোট গঠনের সম্ভাবনা জোরালো হয়েছে 3 দাবিতে একমত হবার ভিত্তিতে। ইসলামী দলগুলোর মধ্যে নির্বাচনী সমঝোতার উদ্যোগ অনেকটাই চূড়ান্ত উল্লেখ করে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনের দাবি হেফাজত নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হকের। নির্বাচন ব্যবস্থার সংস্কার, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কারের মাধ্যমে সক্ষমতা অর্জন, গণহত্যা এবং ফ্যাসিবাদের যে বিচার মোটামুটি গ্রহণযোগ্য পর্যায়ের অগ্রগতি। আমাদের টার্গেট হলো এককভাবে নির্বাচনে অংশগ্রহণ না করে ইসলামপন্থী আরও কিছু দল নিয়ে একটা ঐক্যবদ্ধ জোট এবং একটা অ্যালায়েন্স। নির্বাচনে পিআর পদ্ধতি নিশ্চিতের দাবিকে প্রাধান্য দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিম সমালোচনা করেছেন জামায়াত আমিরের ইউরোপ সফর পরবর্তী অবস্থানের। ইসলামের পক্ষে একটা বাক্স দেওয়ার ব্যাপারে তারাও মতামত প্রকাশ করে, কিন্তু লন্ডনে আমির যাওয়ার পরে জামাতের সেখানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বৈঠকের পরে এটা কিন্তু আবার বাংলাদেশে আসার পরে তাদের বক্তব্যটা আমরা একটা দ্বিমুখী আমরা লক্ষ্য করেছি। 92টার মতো দেশ, সেখানে কিন্তু পিআর পদ্ধতি নির্বাচন আছে। দেশ এবং মানবতার কল্যাণের জন্য পিআর পদ্ধতির বিকল্প এখন আমাদের নজরে আসছে না। তবে সব মতপার্থক্যের ইতি টেনে জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলোর সঙ্গে জোটবদ্ধ থাকার কথা জানালেন জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল। এছাড়া সৈয়দ রেজাউল করিমের শঙ্কার পেছনে গণমাধ্যমের অতিরঞ্জনকে দায়ী করেন তিনি। মিডিয়া, নানান গণমাধ্যম ওই যে খাবারে যেমন একটু আচার দিয়ে মজা বানায়, ওনার কথাটাকে কেউ বলছে এটার সাথে ওনার মিলে গেল, এখান থেকে সুর পাল্টে গেল। কী সুর পাল্টে গেল? কিছুই পাল্টে নেই, সবটাই ঠিক আছে। আমাদের ইসলামী দলগুলোর মধ্যে ছোটোখাটো নানান বিষয়ে যে সমস্ত মতপার্থক্য অতীতেও সবসময় ছিল, সেগুলোকে কমিয়ে এনে জাতীয় স্বার্থে কী করে কমন ইস্যুতে আমরা এক জায়গায় ইলেকশনে সমঝোতা করতে পারি, সেই চেষ্টাটা আগের যে কোনো সময়ের চেয়ে অনেকটা এগিয়ে গেছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে ইসলামী দলগুলোর নির্বাচনী সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে জানান শীর্ষ নেতারা। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে জামায়াত। বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেছেন, সংস্কারের সুযোগ যেন বেহাত না হয় সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে। অপরদিকে নতুন বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছে জামায়াত। দলটি নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে বৈঠকে অংশ নিয়েছেন 10 সদস্যের প্রতিনিধি দল। তাদের মধ্যে আছেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান। জাতীয় সংসদ ভবনের এলডি হলের বৈঠকে আবদুল্লাহ তাহের বলেন, 54 বছরে দেশের অনেক বিষয়ে মানুষের মধ্যে হতাশা রয়েছে। 24-এর অভ্যুত্থান যেন ব্যর্থ না হয় সেজন্য ঐক্য ধরে রাখতে হবে। জুলাই অগাস্ট বিপ্লবের মাধ্যমে একটি দ্বিতীয় স্বাধীনতা বা নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই যে পরিবর্তন এবার হয়েছে বা যেটাকে আমরা সুযোগ বলছি, অপরচুনিটি বলছি, এটা যেন অতীতের মতোই আবার হারিয়ে না যায়, এবং সেই জন্যেই আমাদেরকে অনেক বেশি সাবধান হতে হবে। সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগ সরকারের উদ্যোগ নয়, আসলে
এটি বাংলাদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফল। রাষ্ট্র সংস্কারের প্রয়োজন এবং তাগিদ রাজনৈতিক দলের কাছ থেকে এসছে, জনসমাজের কাছে থেকে এসছে, ছাত্রদের কাছ থেকে এসেছে, সাধারণ মানুষের কাছ থেকে এসেছে। এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের এলডি হলের সামনে আছেন সহকর্মী শফিক মুন্সি। সরাসরি যাচ্ছি তার কাছে। জাতীয় সংসদ ভবনের এলডি হলে আজ সকাল 10:30 থেকে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের 10 সদস্যের প্রতিনিধি দলের সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক সেটি শুরু হয়েছে এবং বৈঠক পূর্ববর্তী যে শুভেচ্ছা বক্তব্য, সেই শুভেচ্ছা বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ কিন্তু একটা বিষয় পরিষ্কার জানিয়েছেন, সেটি হচ্ছে 24-এর গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে কিন্তু বাংলাদেশে একটি সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছে এবং একটি ক্ষেত্র তৈরি হয়েছে। বিগত প্রায় 5 দশক ধরে মানুষজন যেভাবে নানা রকম আসলে নিপীড়নের শিকার হচ্ছিল, সেই জায়গা থেকে সামনের দিনগুলোতে মুক্ত থাকার জন্য এবং একই সাথে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকানোর জন্য কিন্তু যে সংস্কারের একটা প্রয়োজনীয়তা চাহিদা বর্তমানে তৈরি হয়েছে গণমানুষের মধ্যে, সেটিকে কোনোভাবেই আসলে রোধ করা যাবে না এবং জামায়াত ইসলাম সহ অন্যান্য যত রাজনৈতিক দল আছে তাদের সকলের প্রতি কিন্তু আহ্বান জানিয়েছেন আলী রিয়াজ যে সকলের সহযোগিতায় একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের একটা ক্ষেত্র যে তৈরি হয়েছে সেটার ধারাবাহিকতা রাখতে হবে। বাংলাদেশ জামায়াত ইসলামের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে যে 10 সদস্যের প্রতিনিধি দল বৈঠক করছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে, তাদের পক্ষ থেকে কিন্তু ডক্টর তাহের তিনি শুভেচ্ছা বক্তব্য দিয়েছেন এবং সেখানে তিনি উল্লেখ করেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী সময় বাংলাদেশের গণতন্ত্র উন্নয়ন একই সাথে স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করে। সাধারণ নাগরিকরা কিন্তু বিগত দিনের যে ধরনের ফ্যাসিবাদের শিকার হয়েছে সেটি ভবিষ্যতে যেন না হয়, সেজন্য জামায়াতে ইসলাম সকল রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ থাকবে এবং দলীয় স্বার্থের বাইরে যায় দেশের স্বার্থ কিন্তু জামায়াতে ইসলামের প্রতিটা নেতাকর্মীর কাছে বেশ জোরালোভাবে আছে, এমনটাই তিনি দাবি করেছেন। তো এই ছিল আমার কাছে জাতীয় সংসদ ভবনের এলডি হল থেকে এই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক চলমান রয়েছে সে ব্যাপারে সর্বশেষ। জাতীয় সংসদ ভবনের এলডি হল থেকে সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সি। সময় সংবাদে আরও থাকছে, 6 বছরে 22 কোটি টাকা লুটপাট, এলজিইডির প্রকৌশলী রাশেদের অবৈধ সম্পদের তথ্য দুদকের হাতে, দুর্নীতিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার তাগিদ। আগামী বর্ষায় চট্টগ্রামে জলাবদ্ধতার চেয়ে বড় চ্যালেঞ্জ হবে 57টি খাল নালায় পড়ে প্রাণহানি ঠেকানো। অরক্ষিত হওয়ায় সেগুলো মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। গত 8 বছরে মারা গেছেন 11 জন। এরই মধ্যে সিডিএ ও সিটি কর্পোরেশন স্থায়ী ও অস্থায়ীভাবে নির্মাণ করছে সুরক্ষা দেয়াল। নূরজামাল আতিকের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। সিএনজি অটোরিকশা উল্টে কিংবা পা পিছলে ঘটছে প্রাণহানি। খাল ও নালার উভয় পাশ অরক্ষিত হওয়ায় পরিণত হয়েছে মরণ ফাঁদে। নগরীর 41টি ওয়ার্ডের 57টি খাল ও ছোট বড় নালায় চলছে জলাবদ্ধতা নিরসনে নির্মাণ কাজ, কিন্তু উভয় পাশে নিরাপত্তা দেয়াল না থাকায় আতঙ্ক আর ভয়ে চলতে হয় পথচারীদের। জলাবদ্ধতা প্রকল্পের সাথে যারা জড়িত ওনাদেরও দায়বদ্ধতা আছে, তবে বর্তমান সম্প্রতি আমরা দেখছি যে সিটি মেয়র সিডিএ মিলে বেশ কিছু উদ্যোগে ভূমিকা পালন করেছে। তবে সিডিএ বলছে বর্ষায় প্রাণহানি ঠেকাতে তাদের দায়িত্বে থাকা 36টি খালের মধ্যে 19টিতেই ইতিমধ্যে পাকা দেয়াল নির্মাণ করা হয়েছে। এই যে নিরাপত্তা ঝুঁকি সৃষ্টি হয়েছে ড্রেন এবং খালের পাশে, ফেন্সিং দিয়ে আমরা রোধ করব। এদিকে বর্ষা মৌসুমকে সামনে রেখে 57টি খালের উভয় পাশে অস্থায়ীভাবে বাঁশ দিয়ে নিরাপত্তা দেয়াল তৈরি করছে সিটি কর্পোরেশন। নগরীকে 6টি জোনে ভাগ করে 6 জন ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে দায়িত্ব। তারা সেখানে সর্ট আউট করছে, তাদের আইডেন্টিফাই করে আমাদেরকে একটা রিপোর্ট দিবে, অ্যাকর্ডিং টু রিপোর্টস আমরা সেগুলো ব্যবস্থা নিচ্ছি। 2017 সাল থেকে এ পর্যন্ত নালা ও খালে পড়ে মৃত্যু হয়েছে 11 জনের। গত 1 সপ্তাহ আগে এই হিজলা খালে পড়ে 6 মাসের এক শিশুর মৃত্যু হয়। এর বাড়ছে ক্যান্সার রোগী ও চিকিৎসা ব্যয়।
উন্নয়নশীল দেশের চূড়ান্ত স্বীকৃতির পর খরচ বাড়বে আরও। এমন শঙ্কা থেকেই ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির চিকিৎসা সহজ ও সুলভ করতে বায়োটেক পদ্ধতি নিয়ে কাজ করছে দেশীয় ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। তবে তা সফল করতে সরকারের নীতি সহায়তা চান তারা। দেশে চিকিৎসা ব্যয় কমানো ও ওষুধের রফতানি বাজার ধরতে সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। দেশে দিনে নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন গড়ে 458 জন, আর মারা যাচ্ছেন 319 জন। ওরাল ব্রেস্ট সহ কমপক্ষে 32 ধরনের ক্যান্সারে আক্রান্ত হচ্ছেন তারা। এমন ভয়াবহ পরিসংখ্যানটি তুলে ধরেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির চিকিৎসাকে সহজ ও সুলভ করতে বায়োটেক প্রযুক্তি নিয়ে কাজ করছে দেশীয় ওষুধ কোম্পানিগুলো, যে প্রযুক্তিতে জীবাণু বা কোষ থেকে ওষুধ তৈরি করে তা ব্যবহার করা হবে চিকিৎসায়। কেমিক্যাল ওষুধ থেকে টোটাল বিজ্ঞানটা চলে যাচ্ছে বায়োটেকে। অ্যান্ড বায়োটেক মলিকুল স্বাস্থ্যের জন্য একেবারেই অ্যামাইনো অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড যেটা আমরা মাংস খাই সেটা স্পেশালাইজ ফর্ম অফ টেকনোলজি ইউজ করে সেটাকে তৈরি করা হয়। উদ্যোক্তারা বলছেন, দেশে ওষুধের চাহিদার প্রায় 98% পূরণ করে রপ্তানি বাজার ধরলেও উদ্ভাবনে এখনো পিছিয়ে তারা। এর মধ্যে আবার উন্নয়নশীল দেশের স্বীকৃতি মিললে ক্যান্সার সহ জটিল রোগের চিকিৎসায় বিদেশি ওষুধ উৎপাদনে মেনে চলতে হবে পেটেন্ট গাইডলাইন, যা বাড়াবে খরচও। এ অবস্থায় নিজেদের অবস্থান শক্তিশালী করতে নীতি সহায়তা চান তারা। ওয়ান ফার্মা হলো ক্যান্সারের একটা প্ল্যান্ট করলো, একটা অত্যাধুনিক প্ল্যান্ট, অনেকগুলা দেশের সঙ্গে দেশে একটা এক্সপোর্ট করার মতো এমইউ হয়েছে। মাস পিপল যেন একটু বেটার দামে, একটু কম প্রাইসে তারা ভালো হেলথ কেয়ার পায়। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, চিকিৎসায় বিদেশি ওষুধের নির্ভরতা কমলে সাশ্রয়ী মূল্যে সেবা পাবেন দেশের মানুষ। এর জন্য সরকারি বেসরকারি সমন্বিত উদ্যোগের তাগিদ তাদের। ক্যান্সার বা এই ধরনের যে জটিল ধরনের ওষুধ লাগে, যেগুলোতে সাধারণ ওষুধ দিয়ে হয় না, সেগুলোতে আমরা এখনও পিছিয়ে আছি। সরকারিভাবে এই উদ্যোগগুলোকে পৃষ্ঠপোষকতা দেওয়া উচিত। রপ্তানি করে যে আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনেরও একটা বড় জায়গা হয়ে দাঁড়াবে। সরকারি বেসরকারি মিলিয়ে প্রায় 1.5 শতাধিক কারখানায় 5000 ব্র্যান্ডের 8000-এরও বেশি ওষুধ উৎপাদন করে বাংলাদেশ। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। গুলশান বনানীর 5 তারকা হোটেলে ব্যবহার করেন 1.5 লাখ টাকার ঘড়ি। 6 বছরের ব্যবধানে অন্তত মানি লন্ডারিং করেছেন 22 কোটি টাকা আর অবৈধ সম্পদ অর্জন করেছেন প্রায় 4 কোটি টাকা। এমন অভিযোগ এলজিইডির জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী রাশেদুল আলমের বিরুদ্ধে। দুদকের অনুসন্ধানে এই দুর্নীতি উঠে আসায় তার বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে। তাসলিম তৌহিদের রিপোর্ট। রাশেদুল আলম স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী। ঘুষ দুর্নীতির অভিযোগে সম্প্রতি আলোচনায় এসেছেন। ডাচবাংলা ব্যাংকে রাশেদুল ও তার স্ত্রী শিক্ষিকা অপর্ণা রানী দাস হঠাৎ 10 কোটি টাকা জমা ও উত্তোলন করায় গোয়েন্দা প্রতিবেদনের সূত্র ধরে অনুসন্ধানে নামে দুদক। বেরিয়ে আসে 50,000 টাকা বেতনের চাকরিজীবী রাশেদের বিলাসী জীবনের গল্প। দুদকের অনুসন্ধানে উঠে আসে 5 তারকা হোটেলে নিয়মিত যাতায়াত করতেন রাশেদ। ব্যবহার করতেন 1.5 লাখ টাকার ঘড়ি। অন্তত 22 কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন করেছেন রাশেদুল দম্পতি। শেয়ার বাজারে আছে প্রায় 4 কোটি টাকার বিনিয়োগ। বসুন্ধরা আবাসিক এলাকায় 4 কাঠা জমি কিনে 6 তলা বাড়ি নির্মাণের নকশাও তৈরি করেন রাশেদুল। স্ত্রী কিশোরগঞ্জ সরকারি কলেজের শিক্ষিকা হলেও তার অবৈধ সম্পদ 60 লাখ টাকার বেশি। এই দম্পতির বিরুদ্ধে 4.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের সত্যতা পাওয়ায় 2টি মামলা করতে যাচ্ছে দুদক। বিশেষজ্ঞরা বলছেন, ঠিকাদারদের যোগসাজশে লুটপাটে জড়িত প্রকৌশলীদের একটি অংশ। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তাগিদ দুদকের সাবেক এই মহাপরিচালকের। পার্সেন্টেজের ভাগ নিচের থেকে উপর পর্যন্ত যায়, এটা একটা বড় কারণ, এবং ঠিকাদারদের সাথে তারা আপনার আতাত করে ফেলে। দুর্নীতির মাধ্যমে সম্পদ যে অর্জন হচ্ছে সেইগুলো যদি তাদের কাছ থেকে কেড়ে নেওয়া না যায়, তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা না যায়, এই দৃষ্টান্তগুলো যদি না দেখানো যায়, তাহলে কিন্তু এই প্রবণতাটা থেকেই যাচ্ছে এবং এই প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অভিযুক্ত রাশেদ স্ত্রীসহ নিউজিল্যান্ডে শিক্ষা ছুটিতে থাকায় তাদের বক্তব্য গ্রহণ করা সম্ভব হয়নি। ইতোমধ্যে রাশেদুলের ব্যাংক হিসাব জব্দ করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার বাণিজ্যের সংবাদ।
বন্ধের ১৬ বছর পর আবারও চালু হতে যাচ্ছে দেশের দ্বিতীয় বৃহৎ বস্ত্র কারখানা রাঙামাটি টেক্সটাইল মিলস। সম্ভাব্যতা যাচাইয়ে কারখানাটি পরিদর্শন করেছে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এতে আশার আলো দেখছেন সাবেক কর্মচারীরা। তবে এবার হয়তো সুতা ও বস্ত্র তৈরি হবে না, ফিরবে অন্য রূপে, তৈরি হবে কর্মসংস্থানের সুযোগ। এমনটাই বলছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি। রাঙামাটি থেকে হেফাজত সবুজের তথ্য ও রাজীব দাস মুন্নার ছবিতে রিপোর্ট। অযত্ন অবহেলায় পড়ে আছে কোটি কোটি টাকার যন্ত্রপাতি। ভবনে দেখা দিয়েছে ফাটল, ছাদ থেকে খসে পড়েছে পলেস্তারা। ছাদে চুইয়ে পড়া পানি থেকে যন্ত্রপাতি রক্ষায় পলিথিন দিয়ে ঢেকেও ঠেকানো যায়নি মরিচা। এমন করুণ দশায় পড়া রাঙ্গামাটি টেক্সটাইল মিলসই দেশের দ্বিতীয় বৃহত্তম বস্ত্র কারখানা। রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নে প্রায় ৩১ একর জমিতে যার পথ চলা শুরু হয়েছিল ১৯৮৩ সালে। একসময় কয়েক হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ দিয়ে এখানে তৈরি হতো উন্নত মানের সুতা। কিন্তু যুগের সঙ্গে তাল মিলিয়ে মেশিনের আধুনিকায়ন না করায় কমে যায় এখানকার সুতার চাহিদা, বাড়তে থাকে লোকসানি হিসাব। সেই হিসাবের জেরে ২০০৭ থেকে ২০০৯ সাল ধাপে ধাপে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে বিদায় করা হয় শ্রমিকদের। বন্ধ হয়ে যায় কারখানা। এরপর ২ দফায় চালু করা হলেও মেলেনি সফলতা। মিলটা দীর্ঘদিন যাবৎ বন্ধ, আমরা নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত। আমাদের অপশনে দায়িত্ব হয়েছে। মিলটা বন্ধ হয়ে যাওয়ার পরে আমরা বহুত মানুষ মনে করেন বেকার। মিল ছিল আগে ভালো আছিল, ব্যবসা বাণিজ্য সবারই ভালো আছিল, অনেক লোকজন ছিল, এখন তো কিছু হচ্ছে না। এখন তো মেল চালু করলে তো ভালো হইতো আমার। এমন বাস্তবতার ধরন বদল করে আবার চালুর সম্ভাব্যতা যাচাইয়ের সম্প্রতি অর্থ, শিল্প পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিনিধি দল পরিদর্শন করেছেন কারখানাটি। মেশিনারির এস্টিমেটেড যে লাইফ সেটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন আসলে ব্রেক ইভেনে পৌঁছানো সম্ভব হচ্ছে না। এখন অত্যাবশ্যকীয় যা না হলেই নয় তা দিয়ে এটা করা হচ্ছে। বিনিয়োগকারী যে কোনো ধরনের শিল্প কারখানা গড়ে তুলতে পারবে বলে জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশন বিটিএমসি। নতুনভাবে কি জিনিস করতে পারে যেটা এই এলাকার লোককে সম্পৃক্ত করে এবং এই এলাকার জন্য বিশেষভাবে অবদান রাখে, সেটা আমরা দেখছি। সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপির মাধ্যমেও কারখানাটি চালু করা যায় কিনা তাও পরিকল্পনায় রয়েছে বিটিএমসির। সময় সংবাদ, রাঙ্গামাটি। দেশের বরেন্দ্র অঞ্চলের ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ। প্রচণ্ড গরমে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাপন। তাপমাত্রা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের ঘরে ওঠানামা করছে। এই মুহূর্তে নওগাঁর মুক্তির মোড় এলাকায় আছেন সহকর্মী এমআর রকি। সরাসরি যাচ্ছি তার কাছে। টানা প্রায় ২ সপ্তাহ ধরে এই বরেন্দ্র জনপদের উপর দিয়ে কিন্তু এরকম একটি আবহাওয়া বিরাজ করছে। এই মুহূর্তে এই এলাকায় আসলে তাপমাত্রার যে পারদ তা কিন্তু ৪০ এর ঘরে ওঠানামা করছে এবং সকাল পর থেকেই তাপমাত্রা কিন্তু তরতর করে বাড়ছে এবং বেলা যত গড়াচ্ছে এই তাপমাত্রার সাথে ভ্যাপসা গরম এবং রাস্তাঘাটগুলোতে স্বাভাবিকভাবে যারা বের হচ্ছেন এই তীব্র গরমের সাথে এই রোদের প্রখরতা অনেকটাই অস্বস্তিতে ফেলছে। এবং এই সময়টাতে আমরা দেখছিলাম যে এই জনপদের উপরে যে স্বাভাবিক তাপমাত্রা তা কিন্তু ১ সপ্তাহের ব্যবধানে ৩ থেকে ৪ ডিগ্রি বেড়ে গেছে এবং আবহাওয়া অফিসের বার্তা বলছে এই মুহূর্তে দেশের ৩-৪টি জেলার উপর দিয়ে মৃদু তাপ প্রবাহ বয়ে যাওয়ার কারণে এক ধরনের ছন্দপতন হয়েছে জনজীবনে এবং এই ছন্দপতন আবহাওয়া থেকে চিকিৎসকদের দিক থেকে যে পরামর্শগুলো দেওয়া হচ্ছে তীব্র রোদে আসলে যেন যারা বের হচ্ছে তাদের রোদে ছাতা ব্যবহারের তারা পরামর্শ দিচ্ছেন। তবে তাপমাত্রা হঠাৎ এরকম বেড়ে যাওয়ার কারণে জনজীবনে কিছুটা ব্যাহত হওয়ার পাশাপাশি যারা কর্মজীবী মানুষ তারা কিছুটা কষ্ট অনুভব করছেন এবং গত ১ সপ্তাহের ব্যবধানে এই অবস্থায় কিন্তু আমরা দেখছিলাম রোগবালাইয়ের প্রকোপটাও বেড়ে গেছে এবং টানা প্রায় ২ সপ্তাহ ধরে কোনো বৃষ্টি না থাকার কারণে রোদের প্রখরতা, ভ্যাপসা গরম এবং এই আবহাওয়ার যে ঊর্ধ্বগামী তা কিন্তু এই মুহূর্তে অত্যন্ত বেশি দেখা যাচ্ছে। এই ছিল বরেন্দ্র এলাকায় তাপ প্রবাহের খবর আমার কাছে। নওগাঁর মুক্তির মোড় থেকে তাপ প্রবাহের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী এমআর রকি। কুয়েট উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাসুদ কামাল ও উপ উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে অপসারণ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। শুক্রবার রাতে শিক্ষা মন্ত্রণালয় এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে বলা হয় শিগগিরই সার্চ কমিটি গঠন করে 2টি পদে নতুন নিয়োগ দেওয়া হবে। এর আগে কুয়েট শিক্ষার্থীদের দীর্ঘ ৬৫ দিনের আন্দোলন এবং ৫৮ ঘন্টার অনশনের পর তাদের দাবি পূরণ করে বুধবার রাতে উপাচার্য ও উপ উপাচার্যকে অব্যাহতি দেয় সরকার। ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে রোমে পৌঁছেছেন বিভিন্ন দেশের সরকার প্রধানরা। আছেন ডোনাল্ড ট্রাম্প, ভলোদিমির জেলেনস্কিও। শেষকৃত্যে অংশ নিতে ভ্যাটিকানে আছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসও। স্থানীয় সময় সকাল 10টায় অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা শুরু হওয়ার কথা।
রোম থেকে বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় সকাল 10টায়। বিভিন্ন জায়গা থেকে শত শত মানুষ ভ্যাটিকান অভিমুখী রয়েছে। এখন ধারণা করা হচ্ছে 2.5 লাখেরও বেশি মানুষ পোপকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হবেন এই ভ্যাটিকান সিটির সান বাসিলিকা চত্বরে। ইতিমধ্যেই বিশ্ব নেতারা রাজধানী রোমে এসে পৌঁছেছেন। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস গতকালই রাজধানী রোমে এসে পৌঁছান এবং বিমানবন্দর থেকে তিনি সরাসরি ভ্যাটিকান সিটিতে এসে পোপের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আজ সকাল 9:30টায় স্থানীয় সময় তিনি এই ভ্যাটিকান সিটিতে আসবেন এবং অন্যান্য বিশ্ব নেতাদের সাথে তিনিও শ্রদ্ধা নিবেদন করবেন পোপের প্রতি। এই শেষকৃত্য অনুষ্ঠানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, জাতিসংঘের মহাসচিব সহ বিভিন্ন দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা উপস্থিত হবেন। পোপ ফ্রান্সিস 731 খ্রিস্টাব্দের পর এই প্রথম একজন নন ইউরোপিয়ান পোপ ছিলেন ফ্রান্সিস। তার বাবা এবং মা ছিলেন ইতালীয় নাগরিক। 1928 সালে তারা আর্জেন্টিনায় চলে যান এবং সেখানেই জন্ম হয় পোপ ফ্রান্সিসের। পোপ ফ্রান্সিস মেরির প্রতি ছিলেন খুবই অনুরাগী। তিনি রোমের বাইরে গেলে রোমে ফেরার পর তিনি সান্তা মারিয়া মাজ্জরে গিয়ে মেরির প্রতি সম্মান প্রদর্শন করতেন। পোপের শেষ ইচ্ছা অনুযায়ী তাকে সান্তা মারিয়া মাজ্জরে গির্জায় শেষ সমাহিত করা হবে। পোপের এই শেষকৃত্য অনুষ্ঠানকে ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিশেষ করে ভ্যাটিকান সিটি এবং তার আশপাশ এলাকায় নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, কারণ বিশ্ব নেতারা এখানে উপস্থিত হবেন যাতে কোনো রকমের ত্রুটি না হয় সেদিক থেকে নজর রাখছে ইতালি সরকার। যদিও ভ্যাটিকান সিটি আলাদা প্রশাসনের মাধ্যমে চলে, তবু পুরো বিষয়গুলো দেখভাল করেন ইতালীয় সরকার। এখানে ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাত্তারেল্লাও উপস্থিত থাকবেন এই শেষকৃত্য অনুষ্ঠানে। হাসান মাহমুদ, সময় সংবাদ, ভ্যাটিকান সিটি, ইতালি। পাকিস্তানের বিরুদ্ধে আবারও অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখায় গুলি চালানোর অভিযোগ করেছে ভারত। জবাবে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনারা। শনিবার এমন খবর প্রচার করে দেশটির বিভিন্ন গণমাধ্যম। এদিকে কাশ্মীর ইস্যুতে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, নয়াদিল্লি ও ইসলামাবাদের উত্তেজনা তারা নিজেরাই মিটিয়ে নেবে। এদিকে দুই দেশের উত্তেজনায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে ইরান। তবে সিন্ধু পানি চুক্তি সহ নানা ইস্যুতে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে উত্তেজনা বাড়িয়ে চলেছে খোদ ভারত পাকিস্তানি। ভারতের গণমাধ্যম এনডিটিভি ও টাইমস অফ ইন্ডিয়ার খবর, অস্ত্রবিরতি লঙ্ঘন করে শুক্রবার রাতে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় আবারও গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা। জবাবে পাল্টা গুলি চালিয়েছে ভারতও। সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে প্রতিবেদনগুলোতে বলা হয়, গোলাগুলি হয়েছে লাদাখ সীমান্তেও। দুই দেশের চলমান উত্তেজনার মধ্যেই দ্রুত সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প ভারত পাকিস্তানের বিরোধকে ঐতিহাসিক আখ্যা দেন। বলেন, ভারত পাকিস্তান নিজেরাই কোনো না কোনোভাবে এটি মিটিয়ে নেবে। কাশ্মীরের যুদ্ধ তো শতাব্দী পুরনো। আমি ভারতেরও খুব কাছের, পাকিস্তানেরও। তারা নিজেরাই সমাধান বের করে নেবে। তবে পাল্টাপাল্টি পদক্ষেপ নিয়ে খোদ উত্তেজনা বাড়িয়ে চলেছে দুই দেশই। শুক্রবার সিন্ধু নদের পানি চুক্তি নিয়ে অমিত শাহর বাসভবনে জরুরি বৈঠকে বসেন ভারতের জলশক্তি মন্ত্রী সিআর পাটিল। পরে হুঁশিয়ারি দিয়ে বলেন, সিন্ধুর এক ফোঁটা পানিও পাবে না পাকিস্তান, এজন্য ব্যবস্থা করছেন তারা। এর আগে ভারত যদি পানির প্রবাহ আটকানোর চেষ্টা করে তাহলে সেটিকে যুদ্ধ পরিস্থিতি হিসেবে বিবেচনা করে পাল্টা ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছিল পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। নাদিম মারজান। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ভোটের আগে মৌলিক সংস্কার ও গণহত্যার বিচার চায় ইসলামী দলগুলো। জুন জুলাইয়ে আসতে পারে নির্বাচনী জোট গঠনের ঘোষণা। মত পার্থক্য ভুলে ঐক্য চান নেতারা। নতুন বাংলাদেশে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন চায় জামাত। রাষ্ট্র সংস্কারের সুযোগ যাতে বেহাত না হয়, সজাগ থাকার আহ্বান ঐকমত্য কমিশনের। এই ছিল সময় সংবাদে। সঙ্গে থাকুন সময়।